ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে বিজ্ঞাপন দিতে গিয়ে কি কখনো এমন হয়েছে যে খুব দরকারি একটা অ্যাড ক্যাম্পেইন একদম পিকে থাকার কথা হঠাৎ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়। অথবা ধরেন আরও খারাপ, পুরো অ্যাড অ্যাকাউন্টটাই রেস্ট্রিক্টেড বা সাসপেন্ডেড, ব্যান হয়ে গেল। ঠিক। অনলাইন ব্যবসায় আসলে শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিস দিলেই হয় না, তাই না? হুম। প্ল্যাটফর্মের যে নিয়ম কানুন ওগুলো জানাটা যে কতটা জরুরি সেটা অনেকেই হোঁচট খেয়ে তারপর বোঝেন। ঠিক তাই। বিশেষ করে যখন ধরেন কোনো ব্র্যান্ডের জিনিস বা জনপ্রিয় কোনো ডিজাইন নিয়ে কাজ করছেন। আচ্ছা, অ্যাড 71 এর পক্ষ থেকে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। অ্যাড 71 আপনারা তো জানেনই 2016 সাল থেকে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে আসছে। আজকের আলোচনায় আছি আমি শাবানা রহমান। এবং আমি জিবরিল নূর। অ্যাড 71 এর এই আলোচনায় আমরা চেষ্টা করব মেটা মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম এবং টিকটকের যে বিজ্ঞাপন নীতিমালা আছে বিশেষ করে ব্র্যান্ড আর পণ্য সংক্রান্ত যে নিয়মগুলো সেগুলো যতটা সম্ভব সহজভাবে তুলে ধরতে। আমাদের মূল লক্ষ্য আসলে বাংলাদেশের যারা বিজ্ঞাপনদাতা আছেন, অনলাইন বিক্রেতা বা ছোট ব্যবসার মালিক, তাদের একটু সাহায্য করা। যাতে তারা নিয়ম কানুন মেনে কমপ্লায়েন্ট থেকে সফলভাবে বিজ্ঞাপন চালাতে পারেন আর নিজেদের ব্যবসার সুনামটাও ঠিক রাখতে পারেন। অবশ্যই। তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ, শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আমার মনে হয় একেবারে পরিষ্কার থাকা দরকার সেটা হলো এই প্ল্যাটফর্মগুলোতে কোন জিনিসগুলো একদমই মানা মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। আচ্ছা। দেখুন, মেটা এবং টিকটক দুটোই কিন্তু এই নকল বা ধরেন অনুমতি ছাড়া বানানো পণ্যের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, মানে জিরো টলারেন্স বলা চলে। একদম স্ট্রিক্ট। হ্যাঁ, সোজা কথায় যদি বলি, কাউন্টারফিট মানে একেবারে নকল, রেপ্লিকা মানে দেখতে হুবহু নকল, নক অফ মানে দেখতে একরকম কিন্তু হয়তো অন্য নামে, আচ্ছা। অথবা কোনো ব্র্যান্ডের অনুমতি ছাড়া বানানো বা মডিফাই করা পণ্য, এগুলোর বিজ্ঞাপন দেওয়া, বিক্রি করা বা কোনোভাবেই প্রমোট করা মানে প্রচার করা সম্পূর্ণ নিষেধ। তার জিনিসটা দেখতে যতই আসল মনে হোক বা কোয়ালিটি যতই ভালো হোক, যদি ওটা অনুমতি ছাড়া বানানো কপি হয় তাহলে প্ল্যাটফর্মে দেখানোই যাবে না। একদমই না, কোনো সুযোগ নেই। শুধু তাই না, আরেকটা খুব বড় বিষয় হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব লঙ্ঘন। আইপি ভায়োলেশন যেটাকে বলে। হ্যাঁ, আইপি ভায়োলেশন। সহজ ভাষায় বললে ধরেন অন্যের ডিজাইন, লেখা, ছবি, ভিডিও, গান বা কোনো ব্র্যান্ডের নাম, লোগো, এগুলো তাদের পারমিশন ছাড়া ব্যবহার করা যাবে না। এটা তো আসলে কমন সেন্স, তাই না? অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করা। হ্যাঁ, অনেকটা সেরকমই, কিন্তু অনেকেই হয়তো না বুঝে করে ফেলেন। আচ্ছা, কিন্তু বাজারে তো প্রায়ই দেখি আমরা, যেমন ধরেন রেপ্লিকা, নক অফ, ডুপ, ফার্স্ট কপি, এই টাইপের শব্দ। হ্যাঁ হ্যাঁ, মাস্টার কপি, এ গ্রেড কপি, কত নাম। ঠিক। বা ধরেন ইন্সপায়ার্ড বাই ব্র্যান্ড নেম, এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু প্রচুর পণ্য বিক্রি হয়। এইগুলো নিয়ে প্ল্যাটফর্মগুলো কি বলে? এগুলো কি অ্যালাউড? আমার তো মনে হয় না। একেবারেই না। এই শব্দগুলো ব্যবহার করা মানে আপনি নিজেই স্বীকার করছেন যে পণ্যটা অথেন্টিক না। প্ল্যাটফর্মগুলো এগুলোকে সরাসরি পলিসি ভায়োলেশন হিসেবে দেখে। তার এই শব্দগুলো ব্যবহার করলেই ধরা। একদম। ধরুন কোনো একটা পেজ একটা নামী ব্র্যান্ডের জুতার কপি বিক্রি করছে, আর বিজ্ঞাপনে লিখছে প্রিমিয়াম কোয়ালিটি রেপ্লিকা বা অমুক ব্র্যান্ড দ্বারা ইন্সপায়ার্ড। ব্যাস, এই বিজ্ঞাপন সাথে সাথে পলিসি ভাঙার দায়ে পড়বে। ফলাফল কি হতে পারে? শুধু অ্যাড ডিলিট? শুরুতে হয়তো শুধু অ্যাড রিজেক্ট হবে, কিন্তু বারবার করলে বা সিস্টেম যদি মনে করে আপনি জেনে শুনে করছেন, তাহলে পেজ রেস্ট্রিকশন, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, এমনকি পার্মানেন্ট ব্যানও হতে পারে। সুতরাং এই শব্দগুলো মানে বিজ্ঞাপন বা পণ্যের বিবরণে ব্যবহার করা থেকে দূরে থাকাটাই সেফ। নিয়মটা আসলেই বেশ কঠিন। আচ্ছা, নকল পণ্যের ব্যাপারটা তো বুঝলাম, ওটা বাদ। কিন্তু যদি কেউ আসল ব্র্যান্ডেড পণ্যই বিক্রি করতে চায়, ধরেন অথরাইজড ডিলার বা রিসেলার, ভালো পয়েন্ট। সেক্ষেত্রে তো অন্যের ব্র্যান্ডের নাম, লোগো বা ছবি ব্যবহার করতেই হবে, তাই না? এখানে নিয়মটা কি? এখানেও কি কোনো বাধা আছে? এখানে নিয়মটা হলো সুস্পষ্ট অনুমতির। মানে আপনি অন্য কোনো কোম্পানির বা থার্ড পার্টি ব্র্যান্ডের নাম, লোগো, ট্রেডমার্ক বা তাদের তৈরি কোনো ছবি, ভিডিও, এগুলো আপনার বিজ্ঞাপনে বা কন্টেন্টে, ধরেন লাইভ স্ট্রিমে বা ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, যদি না যদি না তাদের কাছ থেকে আপনার লিখিত অনুমতি থাকে। লিখিত পারমিশন, শুধু মুখে বললে হবে না বা একটা ইনভয়েস থাকলেই হবে না? না,
সাধারণত একটা অথরাইজেশন লেটার বা ডিলারশিপ অ্যাগ্রিমেন্ট টাইপের কিছু দরকার হয়। আর আপনার কন্টেন্টটা মানে বিজ্ঞাপন বা পোস্ট এমনভাবে বানানো যাবে না যাতে দেখে মনে হয় যে আপনার ব্যবসার সাথে ওই বিখ্যাত ব্র্যান্ডের বা ধরেন এমনকি মেটা বা টিকটকে নিজেদেরই কোনো অফিসিয়াল সম্পর্ক আছে। মানে কোনো অনুমোদন বা স্পন্সরশিপ টাইপের কিছু? হ্যাঁ, যদি না সত্যি তেমন কোনো চুক্তি আপনার কাছে থাকে। কারণ এটা মনে রাখতে হবে, প্ল্যাটফর্মগুলো কিন্তু যে কোনো সময় আপনার কাছে এই পণ্য বিক্রির বা ব্র্যান্ড ব্যবহারের অনুমোদন মানে প্রুফ অফ অথরাইজেশন দেখতে চাইতে পারে। ও আচ্ছা, তার মানে ডকুমেন্টস রেডি রাখতে হবে। অবশ্যই এটা হতে পারে ব্র্যান্ডের দেওয়া অথরাইজেশন লেটার বা ধরেন বৈধ ডিলারশিপের কাগজপত্র বা অথেন্টিক সোর্সিংয়ের ইনভয়েস। ব্যাপারটা তাহলে বেশ সিরিয়াস। একটা উদাহরণ দিলে মনে হয় আমাদের শ্রোতাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। হ্যাঁ, ধরুন একটা লোকাল কাপড়ের দোকান, তারা তাদের ফেসবুক পেজে একজন খুব জনপ্রিয় মডেল বা অভিনেত্রীর ছবি ব্যবহার করল তাদের নতুন কালেকশনের প্রমোশনের জন্য। আচ্ছা। এখন সেই অভিনেত্রী আবার ধরেন একটা বড় ইন্টারন্যাশনাল কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। হতে পারে। এখন যদি ওই দোকানটার কাছে সেই অভিনেত্রীর ছবি ব্যবহারের কোনো লিখিত অনুমতি না থাকে, অথবা ছবিটা এমনভাবে ব্যবহার করা হলো যাতে দেখে মনে হচ্ছে ওই কসমেটিক্স ব্র্যান্ড বা অভিনেত্রী নিজে দোকানটাকে এন্ডোর্স করছে বা প্রমোট করছে, যদিও আসলে করছে না। হ্যাঁ, তাহলে এটা সরাসরি পলিসি ভায়োলেশন হবে। শুধু অ্যাড বন্ধ হবে তাই না, অ্যাকাউন্টেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। নিয়মগুলো তো বেশ ক্লিয়ার হলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রতিদিন তো লক্ষ লক্ষ কোটি কোটি বিজ্ঞাপন আর কন্টেন্ট আপলোড হচ্ছে। এত কিছুর ভিড়ে প্ল্যাটফর্মগুলো ট্র্যাক করে কিভাবে, মানে ধরে কিভাবে? নিশ্চয়ই কোনো পাওয়ারফুল সিস্টেম আছে। অবশ্যই আছে, এবং সিস্টেমটা দিন দিন আরও স্মার্ট হচ্ছে। মেটা এবং টিকটক দুটোই আসলে কয়েকটা লেয়ারে কাজ করে। প্রথম এবং সবচেয়ে বড় লেয়ারটা হলো তাদের অটোমেটেড সিস্টেম। মানে এআই বা রোবট? অনেকটা তাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেমগুলো বিজ্ঞাপনের টেক্সট, ইমেজ, ভিডিও এগুলোকে স্ক্যান করে সন্দেহজনক শব্দ খোঁজে। যেমন ধরেন ওই যে বললাম রেপ্লিকা, ফার্স্ট কপি, হ্যাঁ। বা ধরেন লোগোর অননুমোদিত ব্যবহার, কিংবা অস্বাভাবিক কম দামে কোনো ব্র্যান্ডেড পণ্য বিক্রির চেষ্টা, এগুলো ডিটেক্ট করার চেষ্টা করে। তার মানে ম্যাক্সিমাম কাজ রোবটই করে ফেলে? অনেকাংশে হ্যাঁ, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। কিন্তু শুধু রোবট না, এর পাশাপাশি তাদের কিন্তু ডেডিকেটেড রিভিউ টিমও আছে, মানে মানুষ। ও, ম্যানুয়াল রিভিউও হয়? হ্যাঁ, এই টিমের সদস্যরা ম্যানুয়ালি বিজ্ঞাপন বা কন্টেন্ট রিভিউ করেন, বিশেষ করে যখন অটোমেটেড সিস্টেম কোনো কিছুকে সন্দেহজনক মনে করে ফ্ল্যাগ করে, বা ধরেন যখন কোনো ইউজার বা কোনো ব্র্যান্ড রিপোর্ট করে। তার মানে আমরা রিপোর্ট করলে ওরা দেখে? অবশ্যই। আর আসল ব্র্যান্ডগুলোর জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। যেমন মেটার আছে ব্র্যান্ড রাইটস প্রোটেকশন টুল, আর টিকটকের আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন সেন্টার, যেটাকে সংক্ষেপে আইপিসি বলে। এগুলোতে কি হয়? এখানে ব্র্যান্ডগুলো তাদের রেজিস্টার ট্রেডমার্ক, কপিরাইট, ডিজাইন এগুলো আপলোড করে রাখতে পারে। তারপর যদি কেউ তাদের অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করে, তারা খুব সহজেই প্ল্যাটফর্মকে রিপোর্ট করতে পারে, এবং প্ল্যাটফর্ম তখন দ্রুত ব্যবস্থা নেয়। তার মানে শুধু প্ল্যাটফর্ম নিজে নজর রাখছে তা না, আসল ব্র্যান্ডগুলো কিন্তু বসে নেই, তারাও অ্যাক্টিভলি মনিটর করছে। ঠিক, শুধু তাই না, টিকটক তো আরও এক ধাপ এগিয়ে। ওরা নাকি মাঝে মাঝে টেস্ট পারচেস প্রোগ্রামও চালায়। মানে কিনে দেখে? হ্যাঁ, ছদ্মবেশে সেলারের কাছ থেকে পণ্য কিনে তারপর সেটার কোয়ালিটি আর অথেন্টিসিটি যাচাই করে। বাবা, বেশ সিরিয়াস তো। বুঝতেই পারছেন ব্যাপারটা তারা কতটা গুরুত্বের সাথে নিচ্ছে। কিছু ডেটা দেখলে হয়তো আরও ক্লিয়ার হবে। যেমন ধরেন মেটা শুধু 2024 সালেই, মানে এই এক বছরে 157 মিলিয়নের বেশি বিজ্ঞাপন রিমুভ করেছে। 157 মিলিয়ন, বিশাল সংখ্যা। কি কারণে? কারণগুলো মূলত এইগুলোই: ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন মানে মেধা সত্ত্ব লঙ্ঘন, ফ্রড বা প্রতারণা, স্ক্যাম, বা ধরেন বিজনেস প্র্যাকটিস পলিসি মানে ব্যবসার নীতি লঙ্ঘন। আচ্ছা, আর টিকটক, তাদের অবস্থা কেমন? তারাও পিছিয়ে নেই। যেমন জুলাই 2023 থেকে জুলাই 2024 এই এক বছরে টিকটক মেধা সত্ত্ব বা আইপিআর লঙ্ঘনের কারণে 5 মিলিয়নের বেশি প্রোডাক্ট লিস্টিং সরিয়েছে আর ডিলিট করেছে 8 লক্ষের বেশি ভিডিও বা লাইভ স্ট্রিম। 5 মিলিয়ন প্রোডাক্ট লিস্টিং আর 8 লক্ষ ভিডিও? হ্যাঁ,
একই সময়ে প্রায় 4,800 সেলার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে আর 30,000-এর বেশি ক্রিয়েটরকে পার্মানেন্টলি ব্যান করেছে। 30,000 ক্রিয়েটর ব্যান। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দেয় যে নিয়ম না মানলে ঝুঁকিটা আসলে কতটা বাস্তব। এটা শুধু মুখের কথা না। এই সংখ্যাগুলো শোনার পর তো মনে হচ্ছে ভুল করার বা নিয়ম ভাঙার সুযোগ আসলেই খুব কম। আচ্ছা, যদি কেউ নিয়ম ভাঙে, জেনে বা না জেনে, তাহলে শাস্তিগুলো ঠিক কী রকম হতে পারে? মানে পেনাল্টিগুলো কি কি? শাস্তিগুলো আসলে বিভিন্ন লেভেলের হতে পারে, নির্ভর করে ভুলের ধরন আর সেটা কতবার করা হচ্ছে তার উপর। সাধারণত শুরুতে যেটা হয়, আপনার বিজ্ঞাপনটা রিজেক্ট করা হবে। আচ্ছা, অ্যাডটা চলবে না। হ্যাঁ, অথবা ধরেন আপনি কোনো পোস্ট বা ভিডিও দিয়েছেন যেটা নিয়ম ভেঙেছে, সেটা রিমুভ করে দেয়া হবে, কন্টেন্ট রিমুভাল। তারপর? এরপরও যদি একই ভুল রিপিট করেন, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস পেজের উপর সাময়িক কিছু বিধিনিষেধ বা রেস্ট্রিকশন আসতে পারে। যেমন ধরেন, কয়েকদিনের জন্য হয়তো আর নতুন অ্যাড রান করতে পারলেন না, বা আপনার পেজে রিচ কমিয়ে দেয়া হলো। ও, রিচও কমে যেতে পারে। হ্যাঁ, আর যারা ধরেন টিকটক শপ বা ফেসবুক মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রি করেন, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোডাক্ট লিস্টিং ডিলিট করে দেওয়া হতে পারে, অথবা আরও সিরিয়াস হলে পুরো দোকানটাই সাময়িকভাবে সাসপেন্ড করা হতে পারে। এগুলো তো গেল কিছুটা সাময়িক বা ওয়ার্নিং টাইপের শাস্তি। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা বারবার বড় ধরনের নিয়ম ভাঙে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পরিণতি আরও অনেক বেশি মারাত্মক হতে পারে। সবচেয়ে খারাপ যেটা হতে পারে তা হলো আপনার অ্যাকাউন্ট বা পেজ স্থায়ীভাবে ব্যান বা পার্মানেন্ট ব্যান হয়ে যেতে পারে। পার্মানেন্ট ব্যান মানে আর কখনোই ব্যবহার করা যাবে না? হ্যাঁ, মানে ওই প্রোফাইল বা পেজ থেকে আপনি আর কখনোই ব্যবসা বা বিজ্ঞাপন চালাতে পারবেন না। আপনার এতদিনে তৈরি করা অডিয়েন্স সব শেষ। আর যদি প্ল্যাটফর্মে আপনার কোনো টাকা বা ফান্ড জমা থাকে, ধরেন অ্যাডের জন্য রিচার্জ করা বা বিক্রির টাকা, সেটাও কিন্তু আটকে দেওয়া হতে পারে, ফান্ডস উইথহেল্ড। টাকাও আটকে দিতে পারে? হ্যাঁ, আর টিকটকেরও তো একটা নির্দিষ্ট 3 স্ট্রাইক পলিসিও আছে, বিশেষ করে এই আইপি বা মেধাস্বত্ব নিয়ম ভাঙার ক্ষেত্রে। মানে 3 বার এই ধরনের সিরিয়াস অপরাধ করলে অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ, নো মোর চান্সেস। বাপরে! তার মানে শুধু প্ল্যাটফর্ম থেকে ব্যান হয়ে যাওয়াই শেষ কথা নয়, এর বাইরেও কি কোনো ঝুঁকি থেকে যায়? হ্যাঁ, এবং এই ঝুঁকিটার কথা অনেকেই হয়তো শুরুতে ভাবেন না বা জানেন না। সেটা হলো আইনি ঝুঁকি বা লিগ্যাল রিস্ক। আইনি ঝুঁকি কিভাবে? দেখুন, যদি কেউ খুব বড় আকারে মানে লার্জ স্কেলে বা ধরেন সংঘবদ্ধভাবে নকল পণ্য বিক্রি বা প্রচার করে, তখন প্ল্যাটফর্মগুলো কিন্তু চুপচাপ বসে থাকে না। তারা অনেক সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা লিগ্যাল অথরিটিজের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারে। মানে পুলিশ বা সংশ্লিষ্ট সরকারি দফতর? হ্যাঁ, তখন কিন্তু আসল যে ব্র্যান্ড যার পণ্য নকল করা হচ্ছে, সেই কোম্পানি বা ব্র্যান্ড ওনার আপনার বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা বা মামলা করতে পারে। মামলা? কি ধরনের মামলা হতে পারে? এটা দেওয়ানি মামলা হতে পারে, যেখানে আপনার কাছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হতে পারে। আপনার ব্যবসার মালপত্র বা ব্যক্তিগত সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি থাকে। আর কিছু কিছু দেশে, বিশেষ করে যদি প্রমাণ হয় আপনি জেনে শুনে এবং পরিকল্পিতভাবে এই কাজ করছিলেন, তাহলে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল প্রসিকিউশনও হতে পারে। ফৌজদারি মামলা মানে তো জেল জরিমানার বিষয়। ঠিক তাই, কিছু দেশে এর জন্য বেশ বড় জরিমানা এবং এমনকি কারাদণ্ডের বিধানও আছে। বাবা! তার মানে ব্যাপারটা শুধু একটা ফেসবুক পেজ বা টিকটক অ্যাকাউন্ট হারানোর চেয়েও অনেক অনেক দূর গড়াতে পারে। একদম, বিশেষ করে যারা সিরিয়াসলি এবং বড় স্কেলে নকল পণ্যের ব্যবসা করছেন বা করার কথা ভাবছেন, তাদের জন্য ঝুঁকিটা শুধু ভার্চুয়াল জগতে বা প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা তাদের বাস্তব জীবনেও কিন্তু খুব বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কি একটা ছোট কেস স্টাডি বা বাস্তব উদাহরণের মতো কিছু দেখতে পারি? হয়তো আমাদের দেশের কোনো উদ্যোক্তার অভিজ্ঞতার কাছাকাছি কিছু, যাতে ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়? হ্যাঁ, একটা উদাহরণ দেওয়া যাক। এটা একটা কমন সিনারিও। ধরুন, একজন বাংলাদেশি উদ্যোক্তা বেশ নতুন শুরু করেছেন। তিনি ফেসবুকে কিছু ঘড়ি বিক্রি করছিলেন এবং বেশ ভালোই রেসপন্স পাচ্ছিলেন। তিনি বিজ্ঞাপনে বলছিলেন হাই কোয়ালিটি ফার্স্ট কপি ঘড়ি। আচ্ছা, ফার্স্ট কপি শব্দটা ব্যবহার করছিলেন। বিজ্ঞাপনে তিনি হয়তো আসল ব্র্যান্ডের নাম সরাসরি বলেননি, কিন্তু পণ্যের ছবিগুলো এমন ছিল যে দেখলেই বোঝা যায় কোন ব্র্যান্ডের ডিজাইন কপি করা। আর ডেসক্রিপশনে বা ছবিতে ফার্স্ট কপি শব্দটা ব্যবহার করছিলেন। তিনি ভাবছিলেন যে যেহেতু তিনি বলেই দিচ্ছেন এটা কপি, ক্রেতারা তো জেনে শুনেই কিনছেন, তাহলে আর সমস্যা কোথায়? এটা তো এক ধরনের স্বচ্ছতা।
কিন্তু প্ল্যাটফর্ম এটাকে কিভাবে দেখল? স্বচ্ছতা হিসেবে? না, ফেসবুকের যে অটোমেটেড সিস্টেম সেটা তার বিজ্ঞাপনগুলো ডিটেক্ট করে ফেলে। কারণ দুটো এক ফার্স্ট কপি শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা নিষিদ্ধ। 2, ডিজাইনটা অন্য ব্র্যান্ডের এবং সম্ভবত অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। ফলাফল? অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। ঠিক তাই। কাউন্টারফিট গুডস পলিসি বা নকল পণ্য সংক্রান্ত যে নীতিমালা, সেটা ভাঙার দায় তার অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড হয়ে যায়। তিনি এরপর অনেক চেষ্টা করেন ফেসবুকের সাথে যোগাযোগ করে বোঝানোর যে তিনি তো ক্রেতাদের ঠকাচ্ছিলেন না, কপি বলেই বিক্রি করছিলেন। কিন্তু লাভ হয়নি। না, কারণ মেটা বা টিকটকের নিয়ম খুবই পরিষ্কার। যে কোনো ধরনের অননুমোদিত কপি বা রেপ্লিকা, সেটাকে আপনি যে নামেই ডাকুন না কেন, সেটা প্রচার বা বিক্রি দুটোই নিষিদ্ধ। ভালেই আপনি সেটা কপি বলে বিক্রি করেন। ফলে তার ব্যবসার প্রচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আর ওই অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে পারছিলেন না। এই ঘটনাটা থেকে তাহলে মূল শিক্ষাটা কি, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য? শিক্ষাটা হলো, নিজের যুক্তিতে সৎ বা স্বচ্ছ থাকার চেষ্টা করলেই হবে না। প্ল্যাটফর্মের যে নিয়ম, সেটাকে সম্মান করতে হবে এবং মানতে হবে। কপি, রেপ্লিকা, ফার্স্ট কপি, মাস্টার কপি, ইন্সপায়ার্ড বাই এই শব্দগুলো ব্যবহার করা বা অন্যের ডিজাইন ব্যবহার করা মানেই আপনি নিয়ম ভাঙছেন। প্ল্যাটফর্মের নিয়মকে হালকাভাবে নেওয়া বা না জেনে না বুঝে ব্যবসা পরিচালনা করাটা আপনার পুরো ব্যবসাকে কিন্তু বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই ঝুঁকি এড়ানোর জন্য এবং নিয়ম মেনে চলার জন্য আমাদের উদ্যোক্তা ও মার্কেটাররা ঠিক কোন কোন বিষয়গুলোর ওপর বেশি নজর রাখবেন? কোনো সহজ চেকলিস্ট বা ধরেন কয়েকটা পয়েন্ট যদি আপনি বলেন যা সবসময় মাথায় রাখা উচিত। অবশ্যই। আমরা 5টা জরুরি বিষয় মনে রাখার জন্য একটা চেকলিস্টের মতো করে ভাবতে পারি। আমার মনে হয় যে কোনো ব্র্যান্ডেড বা দেখতে ব্র্যান্ডেড পণ্যের বিজ্ঞাপন দেওয়ার আগে বা ব্যবসাটা চালানোর সময় এই 5টা প্রশ্ন নিজেকে করলে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। বলুন তাহলে প্রথম প্রশ্নটা কি হওয়া উচিত? প্রথম প্রশ্ন, আপনি যে ব্র্যান্ডেড পণ্যটি বিজ্ঞাপন বা বিক্রি করছেন, সেটার জন্যটি মূল ব্র্যান্ড মালিকের কাছ থেকে আপনার সুস্পষ্ট লিখিত অনুমতি আছে? ধরেন, আপনি যদি অথরাইজড রিসেলার হন, আপনার কাছে কি সেই সংক্রান্ত বৈধ কাগজপত্র, যেমন অথরাইজেশন লেটার বা আপডেটেড ইনভয়েস আছে? ওকে, নাম্বার 1 হলো অথরাইজেশন চেক করা। দ্বিতীয়, আপনার পণ্যের নাম, বিবরণ, হ্যাশট্যাগ বা বিজ্ঞাপনের টেক্সট বা ছবিতে কোথাও কি রেপ্লিকা, নক অফ, ডিউপ, ফার্স্ট কপি, মাস্টার কপি, ইন্সপায়ার্ড বাই বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করছেন? নিশ্চিত করুন যে এগুলো ব্যবহার করা হচ্ছে না, কারণ এগুলো সরাসরি নিষিদ্ধ। আচ্ছা, নো রেপ্লিকা ওয়ার্ডস। তৃতীয়, আপনার বিজ্ঞাপনে বা কন্টেন্টে ছবি, ভিডিও, ডিজাইন, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি কি অন্য কারো কপিরাইট বা ট্রেডমার্ক করা কোনো উপাদান ব্যবহার করছেন? যেমন ধরেন, অন্য ব্র্যান্ডের লোগো, তাদের ক্যারেক্টার, কোনো জনপ্রিয় সিনেমার ক্লিপ বা গান, এগুলো কি তাদের পারমিশন ছাড়া ব্যবহার করা হয়েছে? মানে অন্যের কন্টেন্ট ব্যবহারের আগে পারমিশন মাস্ট। চতুর্থ, আপনি যেখান থেকে পণ্যগুলো সোর্স করছেন বা সংগ্রহ করছেন, সেই সাপ্লায়ার বা উৎস কি নির্ভরযোগ্য? পণ্যগুলো যে আসলেই আসল, যদি আসল বলে দাবি করেন এবং বৈধভাবে সংগ্রহ করা, সেটার কি কোনো প্রমাণ বা ডকুমেন্টেশন আপনার কাছে আছে? যেমন ধরেন ইনভয়েস, সাপ্লায়ার এগ্রিমেন্ট। প্ল্যাটফর্ম যদি কখনো দেখতে চায়, আপনি কি সেটা দেখাতে পারবেন? রাইট। সোর্সের অথেন্টিসিটি আর ডকুমেন্টেশন। এবং শেষ, পঞ্চম প্রশ্ন, যদি আপনার নিজের কোনো রেজিস্টার্ড ব্র্যান্ড বা ট্রেডমার্ক থাকে, তাহলে আপনি কি সেটাকে রক্ষা করার জন্য প্ল্যাটফর্মগুলোর দেওয়া টুলস ব্যবহার করছেন? যেমন মেটার ব্র্যান্ড রাইটস প্রোটেকশন হাব বা টিকটকের ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন সেন্টার আইপিসিতে কি আপনার ব্র্যান্ডটাকে রেজিস্টার করিয়েছেন? এটা করলে অন্য কেউ যদি আপনার ব্র্যান্ড নকল করার চেষ্টা করে, আপনি সহজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। চমৎকার একটা চেকলিস্ট। এই 5টা বিষয় যদি কেউ নিয়মিত চেক করে, তাহলে আমার মনে হয় অজান্তে নিয়ম ভাঙার ঝুঁকি অনেকটাই কমে যাবে। বিশেষ করে 4 নম্বর পয়েন্টটা, মানে সোর্সিং আর ডকুমেন্টেশন ঠিকঠাক রাখার ব্যাপারটা, এটা হয়তো অনেকেই শুরুতে অতটা গুরুত্ব দেন না। ঠিক তাই। কিন্তু লং টার্মে ব্যবসা করতে হলে এবং নিরাপদে থাকতে হলে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই চেকলিস্টটা শুধু নিয়ম মানতেই সাহায্য করবে না, আপনার ব্যবসাকে দীর্ঘমেয়াদে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতেও সাহায্য করবে।
তাহলে আজকের আলোচনার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা মেটা এবং টিকটকের ব্র্যান্ড ও পণ্য সংক্রান্ত নীতিমালা নিয়ে অনেক খুঁটিনাটি জানলাম। সব মিলিয়ে মূল বার্তাটা যদি এক কথায় বা দুই কথায় বলতে হয়, সেটা কি দাঁড়ালো? মূল বার্তাটা আমার মনে হয় এটাই। মেটা এবং টিকটকের এই ব্র্যান্ড ও প্রোডাক্ট সংক্রান্ত নিয়মকানুনগুলো জানা এবং সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা, এটা বাংলাদেশি ব্যবসায়ী এবং মার্কেটারদের জন্য এখন আর কোনো অপশন না, এটা অপরিহার্য। বিশেষ করে নকল বা অনুমতিবিহীন পণ্য বিক্রি বা প্রচার করা, অন্যের মেধাসত্ত্ব মানে ডিজাইন, লোগো, কন্টেন্ট চুরি করা এবং বিজ্ঞাপনে নিষিদ্ধ বা বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করা, এগুলো যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। নিয়ম মেনে চললে শুধু যে আপনার বিজ্ঞাপনগুলো ঠিকঠাক চলবে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট, পেজ এগুলো নিরাপদ থাকবে তাই নয়, বরং আপনার ব্যবসার একটা সুনাম তৈরি হবে, ক্রেতাদের আস্থা বাড়বে এবং ভবিষ্যতে অপ্রত্যাশিত কোনো আইনি ঝামেলা থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা চিন্তার খোরাকটা লুকিয়ে আছে। এই যে ডিজিটাল দুনিয়া, এখানকার নিয়মকানুনগুলো কিন্তু একেবারে স্থির বা পাথরে খোদাই করা নয়, তাই না? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এখানেই আমি শেষ করার আগে একটা জরুরি বিষয় একটু যোগ করতে চাই সবার ভাবনার জন্য। এই যে আমরা এতক্ষণ ধরে মেটা আর টিকটকের নীতিমালা নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু স্ট্যাটিক না, এগুলো প্রতিনিয়ত বদলাচ্ছে। বদলাচ্ছে মানে প্রায়ই আপডেট হয়। হ্যাঁ, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারণা বা নিয়ম ভাঙা নতুন নতুন পথও তৈরি হচ্ছে। আবার উল্টো দিকে ব্র্যান্ডগুলো তাদের অধিকার রক্ষা করার ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং সোচ্চার হচ্ছে। এর সাথে তাল মিলিয়ে প্ল্যাটফর্মগুলোকেও কিন্তু তাদের নিয়মকানুন নিয়মিত আপডেট করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে আরও কঠোর করতে হচ্ছে। তার মানে আজকে যেটা ঠিক আছে, কালকে সেটাই হয়তো আর ঠিক থাকবে না। হতেই পারে আজকে যে নিয়মটা আমরা জানলাম বা যে ফাঁকগুলো হয়তো কেউ ব্যবসা করে নিচ্ছে, কালকেই হয়তো সেটা বন্ধ হয়ে যেতে পারে, একটা নতুন পলিসি আসতে পারে বা পুরনো পলিসি প্রয়োগ আরও কঠোর হতে পারে। তার মানে একদার নিয়মকানুন জেনে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো উপায় নেই। একেবারেই নেই। একজন স্মার্ট ব্যবসায়ী বা মার্কেটার হিসেবে এই যে পরিবর্তনের স্রোত, এটার সাথে নিজেকে আপ টু ডেট রাখাটা খুব জরুরি। নতুন নিয়মগুলো কি আসছে সেগুলো দ্রুত শিখে নেওয়া এবং সেই অনুযায়ী নিজেদের ব্যবসার কৌশল বা স্ট্র্যাটেজিকে প্রয়োজন মতো মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করা, আমার মনে হয় এটাই কিন্তু ডিজিটাল যুগে দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি। এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা, কন্টিনিউয়াস লার্নিং আর অ্যাডাপ্টেশন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। মেটা এবং টিকটকের বিজ্ঞাপন নীতিমালা বা ধরুন আপনার ব্যবসার সামগ্রিক ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনারা Ad71-এর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া পেজ আছে, সেখানে বিস্তারিত তথ্য পাবেন। আমরা সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।